তাহলে স্টাডিটা কি নিয়ে হবে? স্টাডিটা হবে তোমাদের ডায়াবেটিস সংক্রান্ত একটা স্টাডি। তাহলে আমরা কি জানবো যে অ্যাডাল্ট পেশেন্ট যারা আসছে ওপিডিতে, সেটা তোমার মেডিকেল ওপিডি হোক, সার্জিক্যাল ওপিডি, সব রকম যে ওপিডি গুলো আছে, সেখানে অ্যাডাল্ট যারা আসছে তাদের মধ্যে কি দেখবো না ডায়াবেটিস সংক্রান্ত অ্যাওয়ারনেস আছে কিনা। আমি কোয়েশ্চেনিয়ারও তৈরি করা আছে, আমি কোয়েশ্চেনিয়ার গুলো নিয়ে আলোচনা করব। মানে তোমাদের যেই কোয়েশ্চেনিয়ারটা তোমাদের দেওয়া হবে সেটাও প্রি ডিজাইনড অ্যান্ড প্রি টেস্টেড, ডিজাইন করাই আছে। সেটা নিয়ে তোমরা ওপিডিতে যাবে, তোমাদেরকে জেরক্স করে দেওয়া হবে, তোমরা ওপিডিতে যাবে এবং ডেটা কালেকশন করবে। অ্যাজ পার দ্য কোয়েশ্চেনিয়ার তোমরা ওদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে এবং তোমরা অ্যাকর্ডিংলি সেগুলো, ওরা যা রেসপন্স দিচ্ছে সেগুলো তোমরা নোট ডাউন করবে। ঠিক আছে? কোয়েশ্চেন শুড বি আস্কড অর ডিরেক্টেড অ্যাজ পার দ্য কোয়েশ্চেনিয়ার, অর্থাৎ কোয়েশ্চেনিয়ারে যেরকম ভাবে আছে তোমাদেরকে সেভাবেই কোশ্চেন গুলো করতে হবে। আমি আলোচনা করব কোশ্চেনিয়ারটা নিয়ে। আর আরেকটা হচ্ছে কয়েকটা তোমাদের মেজারমেন্ট নিতে হবে, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। কেন না আমাদের কি আছে এখানে আইডিআরএস, অর্থাৎ ইন্ডিয়ান ডায়াবেটিস রিস্ক স্কোর। এটা কি না একটা স্কোর যেটা থেকে কিছু মানে কিছু পয়েন্টস আছে। পয়েন্টস এর মধ্যে কি কি আছে না এজ, আমি আলোচনা করব, এখনই লিখতে হবে না, আমি আইডিআরএস নিয়ে মানে ডিটেলসে আলোচনা করব। আরেকটা হচ্ছে তোমার ওয়েস্ট সার্কামফারেন্স, ঠিক আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, এই ধরনের কিছু কিছু পয়েন্ট আছে। পয়েন্টের এগেনস্টে কিছু কোশ্চেন আছে, সেই অনুযায়ী স্কোরিং সিস্টেম আছে। এই স্কোরিং সিস্টেমের উপর ডিপেন্ড করে একটা আমরা প্রেডিকশন দিতে পারবো যে যার যত বেশি স্কোর, হি অর শি হ্যাজ মোর প্রোপেন্সিটি টু ডেভেলপ ডায়াবেটিস ইন ফিউচার। স্কোরিং সিস্টেমের মধ্যে যেটা আছে, লেস দেন 30 হলে মাইল্ড, 30 থেকে 50 বা 60-র মধ্যে হয়তো মডারেট, আর মোর দেন 50 or 60 ইজ হাই। ঠিক আছে? আমি ডিটেলসে আলোচনা করব। তাহলে এই দুটো জিনিসের সম্বন্ধে, একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, সেটা রোগটা কি, রোগটার রিস্ক ফ্যাক্টরস কি, রোগটা কিসের জন্য হয়, রোগটার প্রিভেনশন আমরা কিভাবে করতে পারি, এই সংক্রান্ত কিছু অ্যাওয়ারনেস মানুষের মধ্যে বা অ্যাডাল্ট মানুষের মধ্যে, মানে অ্যাডাল্ট পেশেন্ট যারা ওপিডিতে আসছে তাদের মধ্যে আছে কি নেই, এবং ইন্ডিয়ান আইডিআরএস তাদের মধ্যে কিছুটা অ্যাপ্লাই করে তাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা, যে তারা কতটা ইন ফিউচার রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস তাদের মধ্যে রয়েছে, এবং অ্যাকর্ডিংলি তাদেরকে সেইভাবে ম্যানেজমেন্টও দিয়ে আসা। এইটা হচ্ছে তোমাদের এইবারের স্টাডি, 1 মাসের স্টাডি। ঠিক আছে? তাহলে স্টাডি করতে গেলে কি কি লাগে? একটা হচ্ছে টাইটেল, তাহলে টাইটেলটা পাওয়া গেল। এবার টাইটেলে যদি আসি, তাহলে টাইটেল আইডিয়ালি কি কি পয়েন্টসকে অ্যাকম্পানি করা উচিত। মানে একটা টাইটেলে, এই যে ধরো তোমাদের এই যে টাইটেলটা অ্যাসেসমেন্ট অফ তোমার যেটা অ্যাওয়ারনেস রিগার্ডিং ডায়াবেটিস অ্যান্ড আইডিআরএস ইন অ্যাডাল্ট পেশেন্টস অ্যাটেন্ডিং ওপিডি অফ শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বোলপুর, এটার মধ্যে কি কি পয়েন্টস আছে আমি যদি ছোট ছোট করে ভাগ করি, তাহলে একটা হচ্ছে অ্যাডাল্ট পপুলেশন আছে, একটা হচ্ছে ওপিডি ডিপার্টমেন্ট আছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে, আর হ্যাঁ টাইপ 2 ডায়াবেটিস আছে, এবং ডায়াবেটিসের অ্যাওয়ারনেস আছে। তাহলে এই ছোট ছোট পয়েন্ট গুলোকে যদি আমি জট ডাউন করি, তাহলে আমার কি কি পাওয়া যাচ্ছে, তাহলে সেইটাই আমার টাইটেলে আইডিয়ালি থাকা উচিত বা থাকে। তাহলে সেটার একটা অ্যাক্রোনিম আছে, অ্যাক্রোনিমটা হচ্ছে PICOT অর পাইকট। তাহলে পি তে কি হচ্ছে পপুলেশন,
তাহলে আমি কাদের মধ্যে স্টাডি করতে চাইছি, কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে? ঠিক, তাহলে স্টাডি সাবজেক্ট, এটা লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে স্টাডি তোমার টাইটেলে কি কি থাকবে সেটার একটা অ্যাক্রোনিম আছে, সেটা হচ্ছে পাইকট। তাহলে পাইকটের পিটা হচ্ছে তোমার স্টাডি সাবজেক্ট বা স্টাডি পপুলেশন, অর্থাৎ কোন কোন সাবজেক্টের উপর আমরা স্টাডিটা করতে চাইছি। অর্থাৎ এইটা স্পেশালি আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডিতে বেশি হয় রাদার দেন অবজারভেশনাল বা ডেসক্রিপটিভ স্টাডি। এইটা তোমরা যেটা করবে মেনলি হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্টাডি হবে, অ্যানালিসিস পার্টটা কম, কিছুটা অ্যানালিটিক্যাল পার্ট থাকবে, যেহেতু আমরা অ্যাওয়ারনেস আলোচনা করব বা অ্যাওয়ারনেস দেখব এবং কিছু কিছু আমরা কোরিলেশন দেখার চেষ্টা করব, সেটা অ্যানালিটিক্যাল পার্ট। আর বাকি সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বা অ্যাওয়ারনেসের যে কোশ্চেনগুলো তোমরা কোশ্চেনিয়ার পেলেই বুঝতে পারবে, সেইটা মেনলি ডেসক্রিপটিভ পার্ট। ডেসক্রিপটিভ পার্টে ইউজুয়ালি অ্যানালিটিক্যাল পার্টটা কম থাকে। ইন্টারভেনশন বা এক্সপেরিমেন্টাল স্টাডিতে এই ব্যাপারগুলো হয়। এক্সপেরিমেন্টাল স্টাডি কিরকম, যেমন আমি একটা যদি আরসিটি করি, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, তোমরা হয়তো নাম শুনেছো, বা যখন আমি যদি সোজা করে বলতে চাই, ধরো এই যে মার্কেটে এত ওষুধ আছে, মেডিসিনস আছে, তাহলে একটা ওষুধ, ধরো ডায়াবেটিস নিয়ে আলোচনা করি, ধরো ডায়াবেটিসের একটা ওষুধ তোমরা নিশ্চয়ই শুনেছো বা শোনোনি, ধরো একটা মেটফরমিন, ডায়াবেটিসের একটা ওষুধ আছে, কেউ শুনেছো না শোনোনি? মেটফরমিন, হ্যাঁ তোমরা তো করছোই, তোমরা তো ফার্মাকোলজি করছোই, ঠিক আছে? গ্লিমিপেরাইড, মেটফরমিন, এগুলো সব ডায়াবেটিসের ওষুধ। সিটাগ্লিপটিন, ডাপাগ্লিফ্লুজিন, ঠিক আছে? তাহলে ধরো একটা ওষুধ যখন আমার মার্কেটে আসছে, তাহলে ওষুধটার একটা স্টাডি করে আসে, সেটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল। সেটা আইদার প্ল্যাসিবো কন্ট্রোল হতে পারে বা অ্যাক্টিভ কম্পারেটর হতে পারে। অর্থাৎ ওই ড্রাগটাকে আমি, প্ল্যাসিবো জানো কি? প্ল্যাসিবো ফার্মাকোলজি করছো, প্ল্যাসিবো একদম জানা নেই? প্ল্যাসিবো মানে ধরো ওই জিনিসটাই দিচ্ছি কিন্তু কিছু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নেই। ধরো আমি আরসিটি যখন করছি, প্রথমে একটা স্টাডি পপুলেশন আমার কাছে আসলো, স্টাডি পপুলেশন থেকে আমি ডিসাইড করলাম যে অ্যাজ পার দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো নিশ্চয়ই পড়ানো হয়েছে আমি জানি না, যখন রিসার্চ নিয়ে টোটাল আলোচনা হয়েছে তাহলে নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া। ওই ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি সিলেক্ট করব স্টাডি সাবজেক্ট, এবং স্টাডি সাবজেক্ট কতটা হবে that will be determined by the sample size after calculating by proper formula. স্যাম্পল সাইজ ফর্মুলা ক্যালকুলেশনের বিভিন্ন রকমের ফর্মুলা আছে, এবং সেটা স্টাডি ডিজাইন, স্টাডি টাইপের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ফর্মুলা হয়। কিছু আছে কোয়ালিটেটিভ স্টাডি, কিছু আছে কোয়ান্টিটেটিভ স্টাডি, এবং স্টাডি ডিজাইনের উপর নির্ভর করে আলাদা আলাদা তোমার ফর্মুলা আছে। এগুলো ডিটেলসে আবার আমি জানি না যদি তোমাদের স্ট্যাটিস্টিক্সে কি ক্লাস নেওয়া হয়েছে, আবার স্ট্যাটিস্টিক্সে যখন ক্লাস নেওয়া হবে এগুলো নিয়ে স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের উপর একটা বড় ক্লাস আছে, এবং স্যাম্পলিং টেকনিক সেটার উপরও একটা বড় ক্লাস আছে, বা স্যাম্পলিং, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, ঠিক আছে? তারপরে তোমার সিস্টেমেটিক স্যাম্পলিং, কিছু আছে র্যান্ডমাইজ স্যাম্পলিং, কিছু আছে নন র্যান্ডমাইজ স্যাম্পলিং। এগুলো ডিফারেন্ট ইস্যু রয়েছে আর কি, ঠিক আছে? সবগুলোই খুব বড় ভাস্ট টপিক। মানে একটা ক্লাসে আজকে মেইনলি ক্লাসটা হচ্ছে তোমাদের রিসার্চ টাইটেল, এইমস এন্ড অবজেক্টিভস এবং রিসার্চ কোশ্চেনিয়ারটা তোমাদের সাথে আলোচনা করা। 1 ঘন্টায় টোটাল স্টাডি ডিজাইন আলোচনা করা সম্ভব না। আর আমি যেই যেই কথাগুলো বলছি দরকারও তোমরা একটু নোট করে রেখে দাও, তোমরা বাড়িতে গিয়ে একবার একটু দেখেও নিতে পারো, বা এই জিনিসগুলো খুব পার্টিনেন্ট টু ইয়োর আপাতত 1 মান্থ। যদিও তোমাদের এই সাবজেক্টটা এই বছর পরীক্ষা দিতে হবে না, পরের বছরের পরীক্ষা দিতে হবে, বাট তোমাদের টোটাল মানে মেডিকেল প্রফেশনে এরপরে তোমরা যখন এমবিবিএস কমপ্লিট করার পরে
তোমরা এমনি যদি কোনো রিসার্চ লাইনে যাও বা এরপরে যখন পোস্ট গ্রাজুয়েশন করবে, পোস্ট গ্রাজুয়েশন বা ডিএম বা এমসিএইচ করার সময় তো 100% ওখানে থিসিস করতে হয়, থিসিস ইজ ম্যান্ডেটরি। তো থিসিস মানেই হচ্ছে একটা স্টাডি। তাহলে যে কোনো সাবজেক্টে ইরেসপেক্টিভ অফ কমিউনিটি মেডিসিন, কেউ মেডিসিনে এমডি করছে, কেউ ফার্মাকোলজিতে এমডি করছে, কেউ এন্ডোক্রাইনোলজিতে ডিএম করছে, কেউ নিউরোলজিতে ডিএম করছে, কেউ কার্ডিওলজিতে ডিএম করছে, কেউ এমসিএইচ নিউরো সার্জারি করছে, কেউ এমসিএইচ পেডিয়াট্রিক সার্জারি করছে। হোয়াট এভার স্ট্রিম ইউ চুজ, ইউ হ্যাভ টু সাবমিট আ থিসিস ফর কমপ্লিশন। ওই থিসিসটাই হচ্ছে একটা স্টাডি। তাহলে একটা স্টাডি করতে গেলে কি কি জিনিসটা লাগে এখন থেকেই তোমাদের যদি একটা সম্মুখ ধারণা থাকে, এবং ভবিষ্যতেও তোমরা যখন পোস্ট গ্রাজুয়েট করে ফেলবে বা ডিএম কমপ্লিট করে ফেলবে বা কেউ যদি করো ফার্দার স্টাডি বা এটা, তারপরে তোমরা যদি কোনো পেপার পাবলিশ করতে যাও ইন এনি জার্নাল, সেই ক্ষেত্রেও তোমাদের যদি স্টাডি করা নিয়ে বা কিভাবে কি করতে হয় এই প্রোটোকল সম্বন্ধে টোটাল খুব ভালো আইডিয়া থাকে, ইউ ক্যান ইজিলি পাবলিশ ইউর রেজাল্টস, ইউ ক্যান ইজিলি পাবলিশ ইউর রেকর্ডস, ঠিক আছে, বা ইউ ক্যান ইজিলি ডু আ স্টাডি। এই স্টাডি রিলেটেড সবকিছু খুব ইম্পর্টেন্ট, এই পার্টগুলো অ্যাটলিস্ট। মানে এবং তুমি দেখবে যে কোনো সাবজেক্টে, নট অনলি ইন কেস অফ কমিউনিটি মেডিসিন, তুমি সার্জারির বই খুলবে, তুমি মেডিসিনের বই খুলবে, কোনো একটা ডিজিজ নিয়ে আলোচনা করার সময়, ধরো তোমরা পড়ছো এওটিক স্টেনোসিস, কথার কথা বলছি, বা হার্ট ফেলিওর, বা অ্যাপেন্ডিসাইটিস, বা কোলেসিস্টাইটিস। কোলেসিস্টাইটিস মানে গল ব্লাডারে ইনফ্লামেশন, অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন, হার্ট ফেলিওর মানে হার্টের একটা অসুখ। তুমি যে কোনো মেডিসিনের বই খুলবে বা সার্জারির বই খুলবে, দেখতে পাবে প্রথম কথাই হচ্ছে এপিডেমিওলজি। তাহলে এপিডেমিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ ইন এনি সাবজেক্ট, এবং তোমাদের এই সাবজেক্টটা জানতেই হবে। এপিডেমিওলজি না জানলে পরবর্তী ডিজিজের প্যাথোজেনেসিস, প্যাথোফিজিওলজি, তারপরে ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারভেনশন এবং ফার্দার আপডেটস ইন দ্যাট ডিজিজ তোমরা জানতে পারবে না বা বুঝতে পারবে না। এপিডেমিওলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এপিডেমিওলজির মধ্যেই এই পার্টগুলো আসে। হোয়াট আর দ্য টাইপস অফ স্টাডি, what is descriptive study, what is analytical study, what is experimental study, what is case control study, what is cohort study, all these things, what is a cross sectional study, all these things comes under purview of epidemiology. Epidemiology একটা পার্ট এটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, I for intervention, O for হচ্ছে আউটকাম বা অবজেক্টিভ, O is equal to আউটকাম or অবজেক্টিভ। লেখো পাইকট, পুরোটা লিখতে হবে। P for হচ্ছে পপুলেশন, I for ইন্টারভেনশন, C for C হচ্ছে কন্ট্রোল। ওই যে বললাম কেস কন্ট্রোল, ঠিক আছে। অর্থাৎ আমি যদি কোনো এক্সপেরিমেন্টাল স্টাডি করি, সেখানে আমার একটা অনেক সময় কন্ট্রোল থাকতে পারে বা কম্পারেটর গ্রুপ থাকতে পারে, যেটা আমি বলছিলাম আইদার প্ল্যাসিবো হতে পারে, বা ওই যেটা আলোচনা করছিলাম তখন বলতে বলতে মেটফরমিনের আমি ধরো দেখতে চাইছি এফিকেসি, সেফটি বা কার্ডিওভাস্কুলার ট্রায়াল, সিভিওটি যেটাকে বলে কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়াল, সেটা আমি একটা অন্য মলিকিউল রিমিপেরাইডের সাথে কম্পেয়ার করতে পারি, বা প্ল্যাসিবো অর্থাৎ কিছু না সেটার সাথেও কম্পেয়ার করতে পারি। তাহলে এই যে কম্পারেটর বা কন্ট্রোল, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু মেইনলি এক্সপেরিমেন্টাল স্টাডি তে হয়, ঠিক আছে। ও হচ্ছে তাহলে সবটা নেই, যেহেতু কন্ট্রোল এখানে তোমাদের নেই, কারণ তোমাদের এখানে হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি মেইনলি। আমি আবার বললাম ক্রস সেকশনাল ডেসক্রিপটিভ স্টাডি, স্টাডি ডিজাইন যখন তোমাদের পড়ানো হবে এইগুলো আবার আলোচনা হবে। স্টাডি ডিজাইন, ঠিক আছে, স্টাডি সেটিং, এগুলো আলাদা করে আবার আলোচনা হবে। আচ্ছা, ও হচ্ছে আউটকাম, আউটকাম আমাদের এখানে আছে, ঠিক আছে, বা অবজেক্টিভ, অবজেক্টিভটা আমি আলোচনা করব। এখানে আমি কি দেখবো না অ্যাওয়ারনেস দেখবো, তাহলে দ্যাট ইজ দ্য আউটকাম। অ্যাওয়ারনেস রিগার্ডিং ডায়াবেটিস এন্ড অলসো অ্যাওয়ারনেস রিগার্ডিং আইডিআরএস, জানে কিনা হয়তো জানবে না, কিন্তু যেটা একটা আউটকাম সেটা হচ্ছে তাদের ফিউচার রিস্ক অফ ডেভেলপিং ডায়াবেটিস, সেটাই হচ্ছে দ্যাট ইজ দ্য আইডিআরএস। আর টি হচ্ছে টাইম ফ্রেম,
টি হচ্ছে টাইম ফ্রেম, অর্থাৎ তোমাদের ক্ষেত্রে এখানে 1 মাস। আচ্ছা, তাহলে এই স্টাডির অবজেক্টিভ কি কি হওয়া উচিত তোমরা কেউ ট্রাই করতে পারো, বলতে পারো। আমি তো বলে দেবই। এই যে তোমরা স্টাডিটা করছো, তাহলে আমি যে কিছু কিছু কথা আলোচনা করলাম, তাহলে এই স্টাডির একটা স্টাডি করতে গেলে তো আমি অবজেক্টিভ একটা বার করব, যে এটা আমার অবজেক্টিভ, সেই অনুযায়ী আমি রিসার্চ কোশ্চেন ডিজাইন করব, সেইটাই আমি স্টাডি করে দেখব, বা আমি কোশ্চেনিয়ার মানে হচ্ছে আমি ডেটা কালেকশন করব, সেই অনুযায়ী আমি আমার রেজাল্টস বা আমি অ্যানালিসিস, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করব, এবং অ্যাকর্ডিংলি আমার রেজাল্টস আসবে বা রেজাল্টসটা আমি পাবলিশ করব। ঠিক কি ঠিক? কারণ নাম্বার 1 হচ্ছে অবজেক্টিভ বা আউটকাম, তাই তো? তাহলে এখানে আমাদের অবজেক্টিভ কি কি, এই যে এই স্টাডিটার অবজেক্টিভ কি কি হওয়া উচিত, কেউ একজন ভলান্টিয়ার করে বলতে পারো, ঠিক আছে? যদিও কিছু মেথডিক্যাল জিনিস আছে আমাদের সাবজেক্টে, এটা সব সাবজেক্টের সব রকম স্টাডির সাথে মিশবে না। আমাদের সাবজেক্টে কিছু মেথডিক্যাল জিনিস আছে, যেমন আমাদের ফার্স্ট অবজেক্টিভই হচ্ছে টু আইডেন্টিফাই অর টু state the socio-demographic profile of study subjects or the adults attending OPD of Shantiniketan Medical College. This is our first objective, irrespective of any study in our subject, that is the subject of community medicine. তাহলে আমাদের সোশিওগ্রাফিক প্রোফাইলটা ভীষণ ইম্পর্টেন্ট। কেন সেটা পরে আলোচনা হবে, সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যখন আমি এই সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইলের এই কোশ্চেনিয়ারটা নিয়ে যখন আলোচনা করব। কোশ্চেনিয়ারটা বড় আছে, সেটা আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট অবজেক্টিভ এটা একটা হবে, টু অ্যাসেস দ্য সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল or to identify the socio-demographic profile of the adult population attending OPD of Shantiniketan Medical College and Hospital, Bolpur. সেকেন্ড অবজেক্টিভ কি হতে পারে তোমরা কেউ বলো? হ্যাঁ, তোমরা নিজেদের ভাষায় বলো না, কোনো অসুবিধা নেই। হার্ড এন্ড there is no hard and fast, there is not a examination, there is no hard and fast rule that you have to describe something. You can share some idea and accordingly I can modify it, so that this lecture becomes a didactic session rather than a single one-to-one lecture. So if becomes interactive, session becomes interactive. বলো ভাই কি বলছো? হ্যাঁ, এটা তো সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে আসবে। তাহলে সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল কি কি? সোশিও, যেটা আমি বললাম ফার্স্ট অবজেক্টিভটা, ও যেটা বলছে সেটাই, যে এজ, সেক্স, এটা কোশ্চেনিয়ারেও আছে, ফার্স্টেই আমরা যেটা লিখি। তাহলে এগুলোই হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল। কি কি আসবে না, পেশেন্টের প্রথমে নাম আসবে, নাম যদিও আমরা স্টাডি রেজাল্টে লিখবো না, কিন্তু এটা হচ্ছে আমাদের কোশ্চেনিয়ার ফরম্যাটে যেহেতু লিখতে হবে, তাহলে প্রথমে নাম আসবে, তার এজ আসবে, তার জেন্ডার আসবে, তার এডুকেশন আসবে, তার অকুপেশন আসবে, তার লিভিং আসবে, অর্থাৎ সে কিরকম জায়গা থেকে আসছে, তার টোটাল এই জিনিসটা, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল। তার সাথে কিছুটা হচ্ছে তার এর মধ্যে আসবে, কিছুটা হিস্ট্রি আসবে, যেহেতু এটা ডায়াবেটিস নিয়ে, তোমাদের এখানে মেনলি কিছুটা অ্যাডিকশন হিস্ট্রিও আসবে, অর্থাৎ কেউ স্মোক করে কিনা, কেউ অ্যালকোহল নেয় কিনা, এইগুলো একটা আসবে, এবং অন্যান্য কিছু হিস্ট্রি আসবে, সেটা আলাদা, কিন্তু সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইলের মধ্যে না। যেমন অন্যান্য কিছু কোমরবিডিটি যেটা আমরা এখানে নিতে পারি, যেহেতু ডায়াবেটিস অ্যাসোসিয়েটেড, তাহলে মেটাবলিক সিনড্রোমের সাথে আমরা এটাকে অ্যাসেস করতে পারি। তাহলে মেটাবলিক সিনড্রোমের মধ্যে কি কি আসে? এক নম্বর হচ্ছে ধরো ডায়াবেটিস, বা এই মেটাবলিক সিনড্রোম না বলে আমি যদি বলি মেটাবলিক ডিজিজ বা এই ক্রনিক ডিজিজ গুলো, যেগুলো একটার সাথে একটা খুব কোরিলেটেড, ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ওবেসিটি, এই কটা জিনিস খুব রিলেটেড। তাহলে পেশেন্টের যখন আমরা হিস্ট্রি নেব, ডায়াবেটিসের হিস্ট্রি নেব, বা তার অ্যাওয়ারনেস জানে কিনা রিগার্ডিং অল দোজ থিংস, এটা ছাড়াও যে তার ফ্যামিলি হিস্ট্রি নেব, সেটা একটা পার্ট। তার সাথেও আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে তার হাইপার টেনশনের হিস্ট্রি আছে কিনা। এটা যদিও সোশিও ডেমোগ্রাফির মধ্যে পড়ছে না, বাট যেহেতু আমি এই স্টাডিটা নিয়ে আলোচনা করছি তাই তোমাদেরকে বলছি। বা হাইপার টেনশনের সে ওষুধ আছে কিনা, এবং আমরা যখন যাবো অ্যানথ্রোপোমেট্রির মধ্যে এগুলো দেখবো, যে তার ওয়েস্ট সার্কামফারেন্স যেটা আইডিআরএস এর মধ্যে আছে অলরেডি, তার ব্লাড প্রেশার দেখবো,
তার ঠিক আছে, তার হাইট ওয়েট দেখে বিএমআই দেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এইগুলো কিছু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট আমরা নেব, ঠিক আছে। তাহলে অনেক সময় হয়তো জানে না, এরকম তোমরা পড়বে যে আমাদের সাবজেক্টে পড়বে যখন মেডিসিনে, যে হাইপারটেনশন এমন একটা ডিজিজ এরকম ভাবে সাবসেট করে দেখানো হয়েছে। একটা সুন্দর ফিগার আছে আমাদের পার্কের বইতে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে যতজন হাইপারটেনশন আইডিয়ালি পেশেন্ট আছে তার মধ্যে অর্ধেক মানুষ বা মেজরিটি বা অনেকেই জানে না যে তার হাইপারটেনশন আছে। যারা জানে আবার তারা আবার তাদের মধ্যে বেশ কিছু লোক ঠিক মতো ওষুধ নেয় না, আবার যারা ওষুধ নেয় তাদের মধ্যে বেশ কিছু মানুষ ওষুধ নিয়েও আনকন্ট্রোল বা ঠিক মতো প্রেশার ইজ নট অন কন্ট্রোল অর নট অন টার্গেট। তাহলে এই ব্যাপারটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে সুতরাং যেমন হিস্ট্রি নেব, তার সাথে যখন যদি আমরা অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টস গুলো করতে পারি অন স্পট, ধরো আমরা ব্লাড সুগার ওই মুহূর্তে দেখতে পারবো না, সেইটার হয়তো পারমিশন থাকবে না, কিন্তু ব্লাড প্রেশারটা অবশ্যই আমরা চেক করতে পারবো। এবং ব্লাড প্রেশার দেখে কেউ যদি ধরো হাইপারটেনসিভ নেই, তখন তুমি ওই মুহূর্তে পেলে তখন তুমি তাকে লাইফস্টাইল ইন্টারভেনশন প্রথমবারে শুরু করতে পারলে। তুমি বললে যে সেই মুহূর্তে দেখো না তোমার প্রেশারটা কিন্তু বেশি আসছে, তুমি দরকারে আবার পরে 7 দিন পরে আরেকবার চেক করবে বা বাড়িতে মাঝে মধ্যে চেক করবে বা আবার এখানে আমাদের এখানে আসবে, চেক করাবে, এবং তুমি সাথে সাথে কিছু লাইফস্টাইল ইন্টারভেনশন ওকে বলবে। প্রেশারের জন্য লাইফস্টাইল ইন্টারভেনশন মেনলি হচ্ছে সল্ট রেস্ট্রিকশন, সল্ট লেস দেন 5 গ্রাম পার ডে, এবং মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এইগুলো তুমি তোকে অ্যাডভাইস করে দিবে। ধরো কেউ হাইপারটেনসিভ পেশেন্ট আছে, সে বললো না আমি এইসব ওষুধ খাই, তুমি হয়তো চেক করে দেখলে প্রেশার অ্যাবাভ টার্গেট। অ্যাবাভ টার্গেট মানে ধরো সিস্টোলিক মোর দেন 150, মোর দেন 140, ধরো সিস্টোলিক তুমি পেলে 156, ডায়াস্টোলিক তুমি পেলে 96 বা 100, তাহলে তুমি বলতে পারো দেখুন আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার প্রেশার কিন্তু বেশি থাকছে, তাহলে আপনাকে প্রেশারের ওষুধের ডোজ এসকেলেট করতে হবে বা অ্যাডিশন অফ অন্য ড্রাগস করতে হবে। কি বোঝা যাচ্ছে তো? তাহলে এইভাবে ইন্টারভেনশন। তাহলে সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল তুমি যেটা বলছো, তাহলে আরেকটা অবজেক্টিভ যেটা আমাদের টাইটেলেই আছে, তাহলে সেটাই অবজেক্টিভ। তাহলে টু অ্যাসেস দ্য নলেজ রিগার্ডিং অ্যাওয়ারনেস অফ ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস among the study subjects, এটা একটা অবজেক্টিভ হতে পারে। নলেজ রিগার্ডিং অ্যাওয়ারনেস অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস among the study subjects মানে যারা হচ্ছে ধরো এই অ্যাডাল্ট পপুলেশন অ্যাটেন্ডিং ওপিডি অফ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল বোলপুর। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে এখানে যেটা করবে তোমরা কিন্তু পারপাসিভ স্যাম্পলিং করবে, ঠিক আছে। আইডিয়ালি কোনো বড় স্টাডি বা যখন ফিল্ড লেভেলে স্টাডি হয় তখন আমরা কিন্তু র্যান্ডমাইজ স্যাম্পলিং করারই চেষ্টা করি, কিন্তু তোমাদের এখানে স্কোপ নেই, তোমাদের এটা মেডিকেল কলেজেই করতে হবে এবং তোমাদের ওই কটা দিন ধরো 5 থেকে 6 দিনের মধ্যে যা পেশেন্ট পাচ্ছ তাদের থেকেই ডেটা নিতে হবে। সো দিস ইজ আ পারপাসিভ নন র্যান্ডমাইজ স্যাম্পলিং, ঠিক আছে। আরো আছে র্যান্ডমাইজ স্যাম্পলিং, যেমন হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেমন হচ্ছে তোমার স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, সেগুলোর মধ্যে অনেক ভাগ আছে। ক্লাস্টার স্যাম্পলিং আছে, মাল্টি স্টেজ স্যাম্পলিং আছে, মাল্টি ফেজ স্যাম্পলিং আছে, এগুলো সব র্যান্ডমাইজ স্যাম্পলিং, ঠিক আছে। আর কিছু নন র্যান্ডমাইজ স্যাম্পলিং যেমন ক্লাস্টার স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং আছে, কিছু আছে কনভেনিয়েন্স স্যাম্পলিং। তোমাদের ক্ষেত্রে এটাই এগুলো হবে এখানে, ঠিক আছে। আমি স্যাম্পলিং নিয়ে ডিটেলসে আলোচনা এখন করছি না, ওটার আলাদা ক্লাস হবে। আচ্ছা, থার্ড অবজেক্টিভ আরেকটা কি হতে পারে, টু ascertain the future risk of developing diabetes, to ascertain the future risk of developing diabetes among the study subjects with the help of IDRS score, অর্থাৎ ইন্ডিয়ান ডায়াবেটিস রিস্ক স্কোর। হ্যাঁ, কি বলছো? among the study subjects using IDRS or Indian Diabetic Risk Score। হ্যাঁ, তাহলে ফার্স্ট অবজেক্টিভ কি হতে পারে বা ওটাই হবে যে টু ডেসক্রাইব অর টু ডিটারমিন দ্য সোশিও ডেমোগ্রাফিক প্রোফাইল অফ দি স্টাডি সাবজেক্টস। 2 নম্বর হচ্ছে
to identify or to ascertain the knowledge regarding assessment, assessment না হচ্ছে তোমার হচ্ছে awareness of diabetes, type 2 diabetes mellitus among the study subjects. আর নাম্বার 3 হচ্ছে to find out the future risk of developing diabetes among the study subjects using IDRS. তাহলে এই তিনটে অবজেক্টিভ তোমাদের এই স্টাডিটার মধ্যে হতে পারে। আচ্ছা, অবজেক্টিভ, এইমস এন্ড অবজেক্টিভস এর কিছু ক্রাইটেরিয়া হওয়া উচিত। যেমন আমি বললাম টাইটেলের ক্রাইটেরিয়া হওয়া উচিত, সার একটা অ্যাক্রোনিম হচ্ছে তোমার পাইকট, তেমনি অবজেক্টিভ একটা ক্রাইটেরিয়া হচ্ছে তোমার স্মার্ট, SMART, স্মার্ট। S for specific, the objective should be specific. M for it should be measurable. তাহলে আমি বললাম অবজেক্টিভের মধ্যেই হচ্ছে আমার রিসার্চ কোশ্চেন থাকবে, এই আমার অবজেক্টিভ, অর্থাৎ এই অবজেক্টিভ মানে আমার স্টাডির এটা লক্ষ্য, এটা আমার এম বা এটা আমার অবজেক্টিভ, তাহলে এটা আমি বের করব, এই প্যারামিটার গুলো আমি এখান থেকে বের করব স্টাডি। তাহলে সেই অনুযায়ী রিসার্চ কোশ্চেন ডেভেলপমেন্ট, সেই অনুযায়ী আমার ডেটা কালেকশন, সেই অনুযায়ী স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস। তাহলে আমি কিছু ভ্যারিয়েবল বা কিছু তোমার অ্যাট্রিবিউটস মেজার করব, তাহলে ইট শুড বি মেজারেবল, ঠিক আছে। এ ফর ইট শুড বি অ্যাটেনেবল, অর্থাৎ এমন কিছু হবে না যেটা আমি অ্যাটেন্ড করতেই পারবো না, ইট শুড বি অ্যাটেনেবল। আর ইট শুড বি রিয়ালিস্টিক, and T it should be time bound. কারণ তোমাদের এখানে সবকিছু কনস্ট্যান্ট আছে। তোমরা একটা এখানে রিসার্চ ধরো, তোমাদের যে যখন পোস্ট গ্রাজুয়েশন হয়, পোস্ট গ্রাজুয়েশনের পরে তোমাদের যখন ধরো বাকি সেখানে তোমরা একটা স্টাডি করছো, সেখানে ধরো 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে একটা স্টাডি করছে, কিন্তু এখানে তোমাদের 1 মাস এবং তোমাদের ফিল্ড বেস স্টাডি না, তোমাদের হসপিটাল বেস স্টাডি, তোমাদের ওইটুকু সময়েই ধরো টাইম অফ ডেটা কালেকশন 5 to 6 days অনলি, তারপরে সেইটা ডেটা কম্পাইলেশন, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এবং পরে প্রিপারেশন অফ মানে টু জট ডাউন দ্য রেজাল্টস, দেন ফাইনালি ডিসকাশন এন্ড প্রিপারেশন অফ প্রেজেন্টেশন। তাহলে সবটাই টাইম বাউন্ড, রিসোর্স কনস্ট্রেন্ট, ঠিক আছে। তো সেই জন্য আমাদের অবজেক্টিভ গুলোকেও আমাদের যে কোনো স্টাডির এমন ভাবেই রাখতে হবে যাতে আমরা টাইমের মধ্যে শেষ করতে পারি, আমরা সেটাকে ঠিকমতো মেজার করতে পারি, আমরা সঠিক টাইমে সেটা অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে। এই 5টা হচ্ছে ক্রাইটেরিয়া স্মার্ট, ঠিক আছে। স্পেসিফিক, ইট শুড বি মেজারেবল, এ শুড বি অ্যাটেনেবল, আর ফর রিয়েলিস্টিক, টি ফর টাইম বাউন্ড। তোমরা লিখতেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের এই কোশ্চেনিয়ারটা তোমাদের যখন তোমরা ডেটা কালেকশন করতে যাবে আফটার ইনিশিয়াল ইন্ট্রোডাকশন অফ দি, ধরো আজকে আমি এমস এন্ড অবজেক্টিভস নিয়ে আলোচনা করলাম, এরপরে কেউ একদিন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস নিয়ে বা স্যাম্পল সাইজ ক্যালকুলেশন নিয়ে আলোচনা করবে, কেউ স্টাডি ডিজাইন নিয়ে আলোচনা করবে, ঠিক আছে। এই মেথোডোলজি পার্টটা তোমাদের কিছু ক্লাসের মধ্যে কমপ্লিট হবে, তারপরে তোমাদেরকে ডেটা কালেকশনে পাঠানো হবে। that things will be decided by our faculty sir and HOD sir, ঠিক আছে। সেটা কিভাবে তোমাদের এটা এগোনো হবে সেটা এবং মাঝপথে ইউজুয়ালি হয় ডেটা কালেকশন, এবং পরে ফিরে এসে তারপরে আবার সেটা মাস্টার চার্টে তোলা, সেই অনুযায়ী তারপরে সবকিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস গুলো করা, সেই অনুযায়ী টেবিলস এন্ড চার্টস সবকিছু তৈরি করা, রেজাল্টস কম্পাইলেশন করা, সেই অনুযায়ী হচ্ছে তার কনক্লুশন এন্ড সামারি। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে টোটাল স্টাডি, এবং এটাই তোমরা লাস্ট দিন, তার আগে একটা মক প্রেজেন্টেশন হবে, মক প্রেজেন্টেশনের পরে ফাইনাল প্রেজেন্টেশন, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রথমে সোশিও ডেমোগ্রাফিক কিছু ভ্যারিয়েবলস আছে, যেমন নেম, এজ, জেন্ডার, রেসিডেন্স, ঠিক আছে, রুরাল না আরবান, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা দেখবো যে এগুলো আমরা কোরিলেটস বা অ্যাট্রিবিউটস দেখার চেষ্টা করব, যে রুরাল পপুলেশনে বেশি হচ্ছে না আরবান পপুলেশনে বেশি হচ্ছে, ঠিক কি ঠিক না। এজ একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আইডিআরএস এর মধ্যে ইটসেলফ এজ আছে, তাহলে উইথ অ্যাডভান্সিং এজ কি এটা বেশি হচ্ছে বা রিস্ক বাড়ছে,
নাকি না ইয়াং এজেও এখন রিস্ক কিরকম, এখন সেটা কিরকম? আমরা ইউজুয়ালি জানি ডায়াবেটিস ইজ আ ক্রনিক ডিজিজ এবং রিস্ক ইনক্রিজেস উইথ এজ। এখন প্রেজেন্ট সিনারিও যারা অ্যাডাল্ট পপুলেশন যারা আসছে তাদের মধ্যে আমরা দেখব যে কিরকম এটা আছে। কিন্তু এই জিনিসটার যেহেতু এটা পারপাসিভ স্যাম্পলিং, আমরা 100% এক্সট্রাপোলেট করতে পারবো না। তাহলে স্যাম্পলিং এর এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। একটা স্টাডি পপুলেশন থেকে আমরা তো স্যাম্পল নেব, স্যাম্পল নিয়ে তাদের উপরে স্টাডি করব। তাহলে স্যাম্পল কেন নেব? সবগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বারবার করে বলছি। এগুলো নিজেরা ভাবলে, নিজেরাই বুঝতে পারলেই তোমাদের আর কোনো মানে স্টাডিটা করতে সুবিধা হবে এবং ফার্দার আর কোনো এটা নিয়ে কোনো ধোঁয়াশা থাকবে না। তাহলে কি গোটা স্টাডি পপুলেশন, ধরো গোটা বোলপুর শহর মানে শহরের মধ্যে তো স্টাডি করা সম্ভব না, বা গোটা বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে তো সম্ভব না। তাহলে আমার রিসোর্স কনস্ট্যান্ট আছে, আমার টাইম কনস্ট্যান্ট আছে। তাহলে কি আমার না স্যাম্পল নেব। তাহলে স্যাম্পলটা আবার এমন ভাবে নিতে হবে that should be representative of the population. স্যাম্পলিং টেকনিকটা যাতে এমন হয়, কিন্তু যেহেতু এটা র্যান্ডমাইজ স্যাম্পলিং এ ঠিক মতো হয়, অর্থাৎ কিন্তু যেহেতু এটা নন র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ পারপাসিভ স্যাম্পলিং, তাই এটার যে ফাইন্ডিংসটা টোটাল পপুলেশনের মধ্যে এক্সট্রাপোলেট করা যাবে না। কেন? আমি যদি এক্সাম্পল দিই, কারণ আমার এখানে ধরো ওপিডিতে আমার আশপাশ গ্রাম থেকে লোক আসছে, ধরো শহর থেকে সব লোক আসছে না। তাহলে কি হচ্ছে, আমি যদি এই স্টাডিটায় পেলাম যে আমার না, যে ধরো এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমার দেখা যাচ্ছে যে একটা কোনো ফাইন্ডিংস পেলাম, ধরো দেখা যাচ্ছে যে উইথ মোর দেন 30 ইয়ার্সে আমার দেখা যাচ্ছে একটা এজ গ্রুপ পেলাম যে সেখানে না আমার রিস্ক পাচ্ছি, কিন্তু সেটা নিয়ে আমি টোটাল বীরভূম ডিস্ট্রিক্ট বা বোলপুর টোটাল এর মধ্যে আমি এক্সট্রাপোলেট করতে পারছি না, কারণ আমার স্যাম্পলটাই ধরো একটা পার্টিকুলার জায়গা থেকে এসছে। ধরো টোটাল বোলপুর বা টোটাল বীরভূম ডিস্ট্রিক্ট থেকে ইউনিফর্মলি আসেনি, বা প্রপোর্শনেট টু পপুলেশন আসেনি। প্রপোর্শনেট টু পপুলেশন মানে ধরো আমার পরপর দুটো গ্রাম আছে, এই গ্রামের পপুলেশন 100, ওই গ্রামের পপুলেশন 200। ধরো আমি যদি ইউনিফর্মলি স্যাম্পল নিতে চাই, তাহলে এখান থেকে যদি 50টা লোক তুলি, তাহলে ওই গ্রাম থেকে আমাকে 100টা লোক তুলতে হবে। কি বোঝা যাচ্ছে? তাহলে proportion probability or proportion মানে equivalent to the population। তাহলে সেই একটা পার্ট, কারণ আমার হচ্ছে আমার গ্রামের পপুলেশন একরকম, আমার শহরের পপুলেশন একরকম, আমার আলাদা আলাদা গ্রামের পপুলেশন আলাদা আলাদা রকমের। তাহলে টোটালটা রিপ্রেজেন্ট করতে গেলে আমাকে স্যাম্পলিংও যখন করব, যতই র্যান্ডমলি তুলি, এখানে কিন্তু আমাকে নন ইউনিফর্ম পপুলেশনের ক্ষেত্রে, তাহলে একমাত্র যদি ইউনিফর্ম পপুলেশন থাকে তাহলে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা যায়। কিন্তু যদি এরকম নন ইউনিফর্ম পপুলেশন থাকে, তাহলে সেই পপুলেশনটাকে আমরা ছোট ছোট স্ট্রেটা ভাগ করে সেই স্ট্রেটা থেকে আবার স্যাম্পল নিই। এটাই হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে এগুলো তোমাদের আবার ডিটেলসে যখন স্যাম্পল সাইজ পড়ানো হবে, তোমাদের এখানে কোনোটাই খাটবে না, যেহেতু পারপাসিভ স্যাম্পলিং। পেশেন্ট যা আসছে তুমি তাদের মধ্যে ডেটা নিচ্ছ। পেশেন্ট কোথা থেকে আসছে, আজকে এই জায়গায় আসছে, আজকে তুমি ধরো আবার এই 5 দিনের মধ্যে নিচ্ছ, হয়তো কারোর ওইখানে সত্যিকারের ডায়াবেটিক পেশেন্ট যার আসার কথা ছিল, বা একটা রিস্ক বেশি মোটা পেশেন্ট, ওবেস পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, সে হয়তো ওই 5 দিনের মধ্যে আসতে পারলো না, তার কোনো কাজ পড়ে গেছে। কি আমার কথাটা বোঝা যাচ্ছে তো? ট্রান্সপারেন্সি থাকছে তো? তাহলে এই যে পারপাসিভ স্যাম্পলিং এর এইটাই হচ্ছে ফ্যালাসি, যে আমি এই স্টাডি
ফাইন্ডিংসটা একদম 100% এক্সট্রাপোলেট করতে পারবো না টু দ্য এন্টায়ার পপুলেশন, কিন্তু আমার সুবিধা কি, আমি হাতের কাছে আমার পপুলেশন, আমার স্টাডি সাবজেক্ট পেয়ে যাচ্ছি, আমার অল্প টাইমে আমার স্টাডি হয়ে যাচ্ছে, ডেটা কালেকশন হয়ে যাচ্ছে। সো দিজ আর দ্য অ্যাডভান্টেজেস এন্ড দোজ আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ পারপাসিভ অর কনভিনিয়েন্স স্যাম্পলিং। কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? আচ্ছা, তবে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স, বাড়িতে কজন থাকবে, তারপরে তোমার এডুকেশনাল লেভেল ওদের কিরকম আছে, ওগুলো সব মানে পয়েন্ট আছে, যেমন ইলিটারেট কিউ, জাস্ট লিটারেট কিউ, প্রাইমারি, ওগুলো তো তোমাদেরকে যেটা যেটা বলবে সেই অনুযায়ী টিক মার্কস দিতে হবে। তারপরে অকুপেশন আছে। এবার যেটা বলছিলাম এটা গেল সোশিও ডেমোগ্রাফি। এরপরে ক্লিনিক্যাল হিস্ট্রি। ক্লিনিক্যাল হিস্ট্রির মধ্যে এনি হিস্ট্রি অফ ডায়াবেটিস, এনি হিস্ট্রি অফ হাইপারটেনশন, এনি হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এটা লেখার দরকার নেই, আমি আবার বলছি, কারণ হচ্ছে তোমাদের এইটাকে জেরক্স করে দেওয়া হবে যখন তোমরা ডেটা কালেকশন করতে যাবে। আমি জাস্ট ব্যাপারটা আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। এরপর হচ্ছে অ্যানথ্রোপোমেট্রি। অ্যানথ্রোপোমেট্রিতে কি কি দেখবো? হাইট, ওয়েট, ওখান থেকে আমার বিএমআই চলে আসছে, আর ওয়েস্ট সারকামফারেন্স। ঠিক আছে। আরেকটা যেটা আমরা এক্সট্রা অ্যাডিশনাল দেখতে পারি, এখানে যদিও লেখা নেই কোশ্চেনারে, কিন্তু ব্লাড প্রেশারটা আমরা নিতে পারি, ইম্পর্টেন্ট। এবার দেখো নলেজ স্কোর কি কি আসছে। তাহলে ডু ইউ নো হোয়াট ডায়াবেটিস ইজ? আপনি কি জানেন ডায়াবেটিস কি? সেই অনুযায়ী তোমাদের কিছু 0, 1, 2, 3, 4 এরকম কিছু স্কোরিং সিস্টেম দেওয়া রয়েছে, সেই অনুযায়ী এখানে সবটাই লেখা রয়েছে, এবং যেটা বলবে এখানে ইয়েস অর নো, 0 তো হচ্ছে তোমার রেসপন্স হচ্ছে নো, আর ইয়েস, এটা এইভাবে। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইউ থিঙ্ক দ্যাট কন্ট্রিবিউট টু ডায়াবেটিস? এগুলো ডাইরেক্টলি তোমরা প্রশ্ন করবে, আপনি কি ভাবছেন যে ডায়াবেটিস কিসের থেকে হতে পারে, বা কি কি ফ্যাক্টর থেকে আপনার ডায়াবেটিস হতে পারে, এগুলো আমি তার নলেজ দেখতে চাইছি রিগার্ডিং ডায়াবেটিস অ্যাওয়ারনেস। ঠিক আছে। তাহলে আনসারে কি কি থাকবে? রং আনসার যদি যায় 0, যদি অন্য কিছু বলে ধরো হেরিডিটারি, সেটার মার্কিং হবে 1, এগুলো সব লেখা আছে। যেটা যেটা আনসার দেবে তোমরা সাথে সাথে ওই স্কোরিং সিস্টেমটা করে ফেলবে। তাহলে ওই স্কোরিং সিস্টেম করা থাকলে তোমাদের মাস্টার শিটে বা এক্সেল শিটে কম্পিউটারে তুলতে সুবিধা হবে। মেন্টাল স্ট্রেস বললে 2, কনজিউমিং মোর সুইটস বললে 3, আর ওবেসিটি, ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো একদম ঠিক, এগুলো ঠিক বললে এটা 4। ডু ইউ নো দ্যাট ডায়াবেটিস ক্যান কজ কমপ্লিকেশন টু আদার অর্গানস? আপনি কি জানেন যে সুগারের থেকে বা ডায়াবেটিস থেকে আপনার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যেমন হার্ট, কিডনি, এগুলোতে ক্ষতি হতে পারে? কেউ যদি বলে নো তাহলে সেটা 0, কেউ যদি বলে ইয়েস তাহলে সেটা অবশ্যই 1। ঠিক আছে। ইফ ইয়েস হোয়াট আর দে? তখন তোমরা প্রশ্ন করবে, যদি আপনি জানেন যে, তাহলে বলুন যে কোন কোন আপনার শরীরের অর্গানগুলোতে ক্ষতি হতে পারে। এবার যেটা যেটা বলবে সেভাবে লেখা আছে। কেউ বলবে ফুড প্রবলেমস, কিডনি, আই, হাইপারটেনশন, হার্ট অ্যাটাক, সেই অনুযায়ী তোমরা টিক মার্ক দিয়ে দেবে এখানে যেরকম ভাবে লেখা রয়েছে। তারপরে ক্যান ডায়াবেটিস বি প্রিভেন্টেড? আমরা কি প্রিভেন্ট করতে পারি, অর্থাৎ আমরা কি প্রতিরোধ করতে পারি? তোমরা কিন্তু কোশ্চেন সব বাংলায় করতে হবে, এই জন্য আমি বাংলাটা আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। ইফ ইয়েস হাউ, কিভাবে, কি কি মেজার আছে? ঠিক আছে। কেউ বলবে যে না ইটিং বিটার সাবস্টেন্স, ওগুলো 0। কেউ বলবে জেনেটিক টেস্টিং, ঠিক আছে, মেডিটেশন আছে, ডায়েট আছে, লাইফস্টাইল। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট, ওখানে 3 আর 4 যাবে। লাইফস্টাইল মডিফিকেশন, ডায়েট, আর হচ্ছে এক্সারসাইজ। এবার ইন্ডিয়ান ডায়াবেটিস রিস্ক স্কোর, সেটা তোমরা নেবে, সেটা মেনলি 4টে পয়েন্টের উপর আছে। একটা হচ্ছে এজ, একটা হচ্ছে ওয়েস্ট সারকামফারেন্স, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে প্রিভিয়াস অর ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস। এই 4টা পয়েন্টের উপর তোমাদের স্কোরিং সিস্টেম আছে। স্কোর করে যেটা আসবে, যার যত বেশি স্কোর তার তত বেশি রিস্ক অফ ফিউচার ডেভেলপিং ডায়াবেটিস। তাহলে এটা থার্ড অবজেক্টিভটা হয়ে গেল। এবার হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা কাদের মধ্যে? যাদের মেনলি ডায়াবেটিস থাকবে তারা। প্র্যাকটিস কোশ্চেন কিরকম? তাহলে আপনি কি ফলো আপে যান ঠিক মতো ডাক্তারের কাছে? আপনি কি ঠিক মতো ওষুধ খান?
আপনি কি ঠিকমতো সুগার চেক করান? আপনার কি হাইপোগ্লাইসেমিয়া অ্যাওয়ারনেস আছে বা কখনো হাইপো হয়েছে? হাইপো হলে আপনি কি করেন? হাইপোটা আমি এভাবে বললাম, আপনার কি, আপনি তোমার কোশ্চেন কি করবে, আপনার কি কখনো সুগার ফল করেছে বা সুগার কমে গেছিল? হাইপো, আমাদের ভাষায় হাইপো আমি শর্ট করে এখানে বললাম আর কি। তাহলে এইগুলো প্র্যাকটিস রিলেটেড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, হাউ অফেন ডু ইউ ভিজিট ফিজিশিয়ানস টু মনিটর গ্লুকোজ এন্ড ব্লাড প্রেশার? আপনি কত ফ্রিকোয়েন্টলি আপনার ডাক্তারবাবুর কাছে যান মনিটরিং এর জন্য? সেকেন্ড কোশ্চেন, ডু ইউ টেক ফুড টাইমলি? আপনি কি ঠিকমতো খাবার দাবার নেন? হাউ মাচ টাইম ডু ইউ স্পেন্ড ফর এক্সারসাইজ? আপনি কতক্ষণ সময় এক্সারসাইজ বা হচ্ছে যোগব্যায়াম বা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য ব্যয় করেন? ডু ইউ স্মোক অর এক্সপোজ টু প্যাসিভ স্মোকিং? এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ডায়াবেটিসে আমি আগেও তখন বললাম যে কোশ্চেনে কিন্তু এটা একটা আছে, এই হিস্ট্রিটাও নিতে হবে। এবং অ্যাডিকশন হিস্ট্রি যদি কারো থাকে, সেটাকে তোমাদের যখন, তো ওদেরকে তোমরা ইন্টারভেনশন দেবে, ঠিক আছে, এটাই একটা কিন্তু পার্ট অফ ইন্টারভেনশন। বা তোমাদের ওদের যখন অ্যাডভাইস দেবে যে না স্মোকিংটা ডায়াবেটিক পেশেন্টদের না একদম করা যাবে না বাবা, স্মোকিংটা ছেড়ে দিতে হবে, তাহলে স্মোকিং হিস্ট্রি, অ্যালকোহল হিস্ট্রি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমরা নিতে পারো। আচ্ছা, ডু ইউ স্টপ টেকিং মেডিসিন when you feel your symptoms are in control? মানে আপনি কি ওষুধপত্র ঠিক মতো খান বা খাওয়া কি ছেড়ে দেন, নাকি না ওষুধ কন্টিনিউ করেন? তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে তোমাদের প্র্যাকটিস কোশ্চেন্স, ঠিক আছে। এখানে ভিগোরাস এক্সারসাইজ যেটা বললাম, যে এক্সারসাইজ কি কি হতে পারে, আইডিআরএস এর মধ্যে আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা হচ্ছে খুব ভিগোরাস অ্যাক্টিভিটি, একটা হচ্ছে মডারেট অ্যাক্টিভিটি, সিডেন্টারি অ্যাক্টিভিটি। কি কি আছে, মডারেট কোনটা কোনটা, ভিগোরাস কোনটা কোনটা, আর মাইল্ড বা একদম সিডেন্টারি লাইফস্টাইল কোনটা কোনটা, সেগুলো এখানে রয়েছে অলরেডি, ঠিক আছে। এই তোমাদের কোশ্চেনিয়ারের মধ্যে ওখানে নিচে রয়েছে, যেটা যেটা বলবে বা যার যেটা কাজ পেশা সেই অনুযায়ী তোমরা টিকমার্ক দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি রিসার্চ কোশ্চেন, স্টাডি টাইটেল আর স্টাডি এইমস এন্ড অবজেক্টিভস, যেটা আমি আজকে মোটামুটি আলোচনা করলাম। এর পরবর্তী যেটা থাকবে তোমাদের স্যাম্পলিং প্রোটোকলে, স্যাম্পলিং টেকনিক্স, ঠিক আছে, স্টাডি ডিজাইন, আগে আসবে স্টাডি ডিজাইন, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন, স্যাম্পলিং টেকনিক্স, ঠিক আছে। তারপরে তোমাদের হয়তো এগুলো করে তারপরে কোশ্চেন দিয়ে করতে পাঠাবে, কারণ পরবর্তী পার্টগুলো হচ্ছে রেজাল্টস, মানে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, তারপরে রেজাল্টস, তারপরে তার ডিসকাশন, কনক্লুশন, সামারি।